ওকে, ওয়েলকাম টু অনলাইন স্টাডি। আজকে আমরা বাংলা পেডাগোজির ম্যারাথন এবং রিভিশন ক্লাস নিয়ে এসেছি। এই ম্যারাথন এবং রিভিশনে পুরো পেডাগোজিটা আমরা রিভিশন করব। কি কি রয়েছে? এই 12টি টপিক রয়েছে আমাদের পেডাগোজির। পেডাগোজি থেকে কত নাম্বার আসে? পেডাগোজি থেকে কত নাম্বার আসে বলতে পারবে? ভেরি গুড। পেডাগোজি থেকে 15 নাম্বার আসে। আর ব্যাকরণ ব্যাকরণ থেকে কত নাম্বার আসে? ব্যাকরণ থেকে আসে 4 থেকে 5 নাম্বার। ঠিক আছে? 15 নাম্বার আসে না ব্যাকরণ থেকে। কারণ এখানে যে অংশটা থাকে তার সাথে একটা তাই ব্যাকরণের এই পেডাগোজি পোরশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে টোটাল 15 নাম্বার থাকে। চলো শুরু করছি। সাজেশন কি এখন লাগবে নাকি শেষে দেবো বলো? সাজেশন কি এখনই লাগবে নাকি শেষে দেবো? তাহলে সাজেশনটা শেষেই থাক। চলো, পেডাগোজি একদম প্রথমেই আমরা শুরু করছি, একদম প্রথম থেকে শুরু করছি। তাহলে ভাষা, একদম ভাষা থেকে শুরু করছি। শিশুরা ভাষা শিখবে, মাতৃভাষা আমরা পরে আসছি। আগে ভাষা। ভাষা কি না, মানুষের যে বাকযন্ত্র সেখান থেকে উচ্চারিত অর্থপূর্ণ যে ধ্বনিসমূহ, সেটাই হচ্ছে ভাষা। একদম। অর্থাৎ আমাদের যে মানুষ, শুধুমাত্র মানব শিশুই ভাষার জন্মগত অধিকারী। কে বলেছেন এটা? নেট শেষ হবে না, আনলিমিটেড নেট। আচ্ছা, তোমাদের নেট শেষ হইতে পারে, আজকে তো কোনো ক্লাসও থাকেনি। অর্থপূর্ণ ধ্বনিসমূহ হচ্ছে ভাষা। রাইট। নোয়াম চমস্কি বলেছেন যে কেবলমাত্র মানব শিশুই ভাষার জন্মগত অধিকারী। এখন এই ভাষার যে ক্ষুদ্রতম একক সেটা কি? ভাষার ক্ষুদ্রতম একক, একদম ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনিমূল, যেটাকে বলা হয় স্বনিম। যাই ধ্বনি তাই ধ্বনিমূল তাই স্বনিম, একই ব্যাপার। হ্যাঁ, এটাকে ইংলিশে কি বলা হয়? স্বনিমকে বা ধ্বনিমূলকে ফোনিম। ঠিক আছে, এটাকে ইংলিশে বলা হয় ফোনিম। রাইট। হ্যাঁ, এবং আরেকটা এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনিমূল বা ফোনিম। ওকে, রাইট। ভাষার অর্থপূর্ণ একক কি? ভাষার অর্থপূর্ণ একক, অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক। ভাষার অর্থপূর্ণ ক্ষুদ্রতম একক হচ্ছে রূপমূল, বাক্য নয়। এটা হচ্ছে রূপমূল, যেটাকে ইংলিশে বলে মরফিম। হ্যাঁ, ঠিক বলেছো, এটাকে ইংলিশে বলে মরফিম। রাইট। রূপমূল, এটা হচ্ছে অর্থপূর্ণ, অর্থাৎ এর অর্থ থাকে, কিন্তু ধ্বনিমূলের অর্থ থাকে না। যেমন আমরা যদি একটা শব্দ দেখি, যে ধরো গাছ, এখানে যে ধ্বনিগুলো রয়েছে আ, ছ, এদের আলাদা আলাদা অর্থ নেই। ঠিক আছে? হ্যাঁ, কিন্তু গাছ, সেখান থেকে যদি আমরা দল বিশ্লেষণ করি, যে জায়গাটা পাই সেটা হচ্ছে রূপমূল। এর অর্থ রয়েছে জল, হচ্ছে এক দল, অর্থাৎ একটাই দল রয়েছে, সেটা হচ্ছে জল, গাছ, এগুলো এক দল, এদের অর্থ রয়েছে। তাই এটাকে বলা হয় রূপমূল বা ইংলিশে বলা হয় মরফিম। ওকে, এটা হচ্ছে একদম প্রথমে। এরপর আমাদের দেশের ভাষা যদি যাই, তাহলে আমাদের ভারতের রাষ্ট্রভাষা একটি রাষ্ট্রভাষা নেই। আমাদের দেশে ২২টি ভাষা রয়েছে সংবিধানের, যেখানে অষ্টম তফসিলে রয়েছে সেই ভাষাকে আমাদের রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়া হয়েছে। কি কি এই ভাষাগুলো? অসমীয়া, বাংলা, গুজরাটি, হিন্দি, কন্নড়, কাশ্মীরি, কোঙ্কনি, মালয়ালম, মণিপুরি,
মারাঠি, নেপালি, উড়িয়া, পাঞ্জাবি, সংস্কৃত, সিন্ধি, তামিল, তেলেগু, উর্দু, বোডো, সাঁওতালি, মৈথিলি এবং ডোগরি। এতগুলো ভাষা, ২২টি ভাষা আমাদের দেশের রাষ্ট্রভাষা। একমাত্র যেখানে এতগুলো রাষ্ট্রভাষা রয়েছে, একমাত্র দেশ ভারত। ওকে, এখন এই যেগুলোকে আমরা কালার করে রেখেছি, দেখতে পাচ্ছ তোমরা কালার করে রেখেছি, ওগুলোকে একটু পয়েন্ট আউট করে নাও। এগুলো হচ্ছে ভারতের ধ্রুপদী ভাষা। এগুলো হচ্ছে ভারতের ধ্রুপদী ভাষা। ধ্রুপদী ভাষা কি? না, যে ভাষায় শাস্ত্রীয় রচনা করা হয় বা শাস্ত্র চর্চা করা হয় সেগুলো। হ্যাঁ, ওটাই বলছি খৈরুল, যে ৬টাকে আলাদা করেছি কেন? কারণ এই ৬টি হচ্ছে ভারতের ধ্রুপদী ভাষা। ওই ৬টি কি কি? না, কন্নড়, মালায়ালম, উড়িয়া, সংস্কৃত, তেলেগু। তার মধ্যে সবচেয়ে প্রথম যেটা ধ্রুপদী ভাষার মর্যাদা পেয়েছিল সেটা হচ্ছে তামিল। ওকে, এবং সর্বশেষ যেটা পেয়েছে সেটা হচ্ছে উড়িয়া। সর্বশেষ উড়িয়া। এই ৬টি ভাষা ভারতের ধ্রুপদী ভাষা। ভারতের ধ্রুপদী ভাষা কিন্তু ৬টি। আর রাষ্ট্র কতগুলো রয়েছে? রাষ্ট্রভাষা রয়েছে ২২টি। বোঝা গেল? ধ্রুপদী ভাষা কি বললাম? ধ্রুপদী ভাষা হচ্ছে সেটাই যে ভাষায় শাস্ত্র চর্চা করা হয়, অর্থাৎ শাস্ত্রীয় ভাষা। ওকে, এই হচ্ছে ধ্রুপদী ভাষা। ক্লিয়ার এই জায়গাটা প্রত্যেকের? ওকে, নেক্সট আমরা এগিয়ে যাই ত্রিভাষা সূত্র। ত্রিভাষা সূত্র কোন কমিশনে বলা হয়েছে? ত্রিভাষা সূত্র বলা হয়েছে কোঠারি কমিশনে। ভেরি গুড। কি এই ত্রিভাষা? না, ত্রিভাষাতে বলা হয়েছে ৩টি ভাষার কথা। কি কি? প্রথম ভাষা হচ্ছে শিক্ষার্থীর বা শিশু শিক্ষার্থীর মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা। দ্বিতীয় হচ্ছে একটি সরকারি ভাষা অর্থাৎ হিন্দি বা ইংরেজি, এবং তৃতীয় হচ্ছে একটি আধুনিক ভারতীয় ভাষা। যে ২২টি ভাষা আমরা একটু আগে দেখলাম, ওই যেকোনো একটা হতে পারে বা যেকোনো বিদেশি ভাষা হতে পারে। এটাই হচ্ছে আমাদের ত্রিভাষা সূত্র। তাহলে ৩টি ভাষা থাকবে, একটা হচ্ছে মাতৃভাষা বা আঞ্চলিক ভাষা, সরকারি ভাষা মানে হিন্দি অথবা ইংরেজির মধ্যে, আর একটি হচ্ছে আধুনিক ইংরেজি, আধুনিক ভারতীয় ভাষা। ওকে, মানে আর্য ভাষা যেখান থেকে বেরিয়েছে আর কি, সেই ভাষা গোষ্ঠীর কোনো কিছু থাকবে এখানে ত্রিভাষার মধ্যে। রাইট? চলো, এখন আমরা জানবো যে ভাষা আয়ত্তীকরণ এবং ভাষা শিখন। ভাষা আয়ত্তীকরণ কি? না, কোনো কিছু যখন আয়ত্ত করি তখন সেটাকে বলা হয় আয়ত্তীকরণ বা অর্জন। আমরা যখন পিতামাতার কাছ থেকে বা চারপাশে পরিবেশের কাছ থেকে ভাষা আয়ত্তীকরণ বা অ্যাকুইজিশনে সবচেয়ে বড় প্রধান ভূমিকা যেটা থাকে সেটা হচ্ছে আমাদের চারপাশের পরিবেশ। হুম, তো যেভাবে আমরা ভাষা অর্জন করি বা আয়ত্ত করি সেটাই হচ্ছে ভাষা আয়ত্তীকরণ। এর যে প্রধান বৈশিষ্ট্যগুলো যেখান থেকে প্রশ্ন আসতে পারে সেগুলো হচ্ছে, এটি একটি অবচেতনমূলক প্রক্রিয়া, যেটাকে আমরা ইংলিশে বলি কি সাবকনসিয়াস প্রসেস। রাইট? এটি হচ্ছে একটি অবচেতন প্রক্রিয়া। আর এখানে কি এই ভাষায়ত্তীকরণ একটি স্বতঃস্ফূর্ত, আন্তরিক, সংবেদনশীল পরিবেশে এর প্রচুর ভূমিকা থাকে। পরিবেশের ভাষা আয়ত্তের দিক দিয়ে পরিবেশের ভূমিকা খুব বেশি থাকে, এবং ভাষা আয়ত্তীকরণ একটি অনিয়ন্ত্রিত এবং প্রথা বহির্ভূত, অর্থাৎ ভাষা আয়ত্তীকরণের জন্য কোনো বই পড়তে হয় না, কোনো ক্লাস করতে হয়। আমরা ভাষা আয়ত্তীকরণ করি কোথা থেকে? পরিবেশ থেকে, পরিবার থেকে, সমাজ থেকে, কোলার মাধ্যমে। এবং এই ভাষা আয়ত্তীকরণের লক্ষ্য হচ্ছে যোগাযোগ স্থাপন এবং আদান প্রদান করা। আদান প্রদান করার জন্য বা যোগাযোগ স্থাপন করার জন্যই এই ভাষা আয়ত্তীকরণ করা হয়ে থাকে। এখানে ব্যাকরণের কোনো ভূমিকা ব্যাকরণের কোনো ভূমিকা থাকে না। তো এই হচ্ছে ভাষা আয়ত্তীকরণ। কি কি জিনিস আমরা দেখলাম? ১ নাম্বার বলো, ১ নাম্বারে হচ্ছে এটি একটি অবচেতন প্রক্রিয়া বা সাবকনসিয়াস প্রসেস। ২ নাম্বারে কি? এটি স্বতঃস্ফূর্ত একটি প্রক্রিয়া। ৩ নাম্বারে কি? এটি অনিয়ন্ত্রিত এবং প্রথা বহির্ভূত প্রক্রিয়া। ৪ নাম্বারে এখানে যোগাযোগ এবং আদান-প্রদানই হচ্ছে মূল কথা। আর কার ভূমিকা বেশি থাকে এখানে? পরিবেশ এবং সমাজের বা পরিবারের ভূমিকা বেশি থাকে। তাহলে যে ভাষাটা আয়ত্তীকরণ করছে পরিবার থেকে বা
সমাজ থেকে প্রথম যে ভাষাটাকে আয়ত্তকরণ করছে সেটাকে আমরা কি ভাষা বলতে পারি? শিক্ষার্থীদের কি ভাষা বলতে পারি? ভেরি গুড। এটাকে আমরা বলতে পারি শিক্ষার্থীদের মাতৃভাষা, প্রথম ভাষা। এটাকে বলা হয় ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, প্রথম ভাষা বা মাতৃভাষা। একদম ঠিক বলেছ। রাইট। এরপর এই ভাষা আয়ত্তীকরণের বেশ কিছু পর্যায় রয়েছে। সেগুলো কি, কি? শিক্ষার্থীর যে ভাষার বিকাশ সেটা শুরু হয় কি থেকে? না কান্না থেকে শুরু হয়। ১ম এ শিক্ষার্থীর কান্নার মাধ্যমে শুরু হয় এবং সেই তখন কখন? জন্মকালে। জন্মকালে শিক্ষার্থীরা শিক্ষার্থী না শিশুরা কান্না করে শুরু করে এবং তারপর ধীরে, ধীরে কুইং হয়। কুইং হচ্ছে যে অ্যা, অ্যা, ও, ও মানে একদম ভাওয়েল সাউন্ড যেগুলো সেগুলো হচ্ছে কুইং। এটা হয় ২ থেকে ৪ মাস বা ৬ সপ্তাহ থেকে শুরু হয় এই সময়টায়। অর্থাৎ এই সময়ে শিশুরা কথা বলার মানে ওই যে ধ্বনিটা উচ্চারণ করে সেটা খুব সরল এবং সাধারণ ধ্বনি। যেটাকে ভাওয়েল সাউন্ড বলতে পারি আমরা। মানে একদম সহজভাবে যেগুলো উচ্চারণ করে, সাউন্ড করে সেগুলো। কোনো কথা নয় সেগুলো। তারপর ধীরে, 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 ধীরে সে বলতে থাকে বাবলিং মানে অ্যা কনসোনেন্ট সাউন্ড এড করে ভাওয়েল সাউন্ডের সাথে যেমন মা, 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 বা, 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 কা, কা, কা এরকম করতে থাকে। এটাকে বলা হয় বাবলিং। এর যে শুরু হবার বয়সটা সেটা হচ্ছে ৬ থেকে ৪ মাস এবং এটা ৯ মাস পর্যন্ত চলতে থাকে। চলতে পারে। কিছু, কিছু স্টুডেন্ট কিছু, কিছু শিশুর তাদের আরো বেশি বয়স পর্যন্ত হতে পারে। এটা ভেরি করে বিভিন্ন সময়। এরপর কি সুর বা ইন্টোনেশন হয় যেটা ৮ মাস থেকে মানে সুর দিয়ে বলতে থাকে। সুর দিয়ে টেনে, টেনে যেটা বলতে থাকে। টেনে, টেনে রিপিটেডলি ওটাই। এরপর ধীরে, ধীরে একমাত্রিক শব্দ শিখে একমাত্রিক শব্দ শিখে। ওকে? যেটাকে বলে হলোফ্রাস্টিক স্পিচ এটা। হলোপ্লাস্টিক স্পিচ। অর্থাৎ এখানে যে বয়সটা সেটা থাকে ৯ মাস পর্যন্ত। এখানে শিশুরা একমাত্রিক শব্দ বলতে পারে বাহ, মা, কা, কাকা বলতে পারে না। কা এরকম। এরকম ছোট, ছোট বা মা যাই এরকম ছোট, ছোট বলতে পারে। মানে একদম ওয়ান ওয়ার্ড হ্যাঁ, ঠিক বলেছ একদম ছোট, ছোট। একমাত্রিক যে শব্দ সেগুলো অর্থাৎ আ একটা, একটা শব্দ দিয়ে সে বলতে চায় যে আমি কি করতে চাইছি বা করতে চাইছি। এই ১ থেকে ১.৫ বছর বয়স বা ৯ মাস থেকে ১.৫ বছর বয়স পর্যন্ত এটা চলে। তারপর শুরু হয় টেলিগ্রাফিক স্পিচ বা দ্বিমাত্রিক শব্দ। এখন সে বলতে থাকে মানে একটা ক্রিয়াপদ যোগ করে বলার চেষ্টা করে যে আমি যাই, মা খাই, এরকম আ হ্যাঁ, এরকম দুধু খাই, ভাত খাই, এরকম মানে ওই ছোট, ছোট টার্ম গুলো ভাত বলতে থাকে। এরকম যে টার্ম গুলো বলতে থাকে ১.৫ থেকে ২ বছর বয়স পর্যন্ত শিশুরা এরকম বলতে থাকে। এরপর পদনির্মাণ করতে শিখে অর্থাৎ অ্যা ধীরে, ধীরে ২ বছর বয়সে শিশুরা কথা বলতে শিখে। আমরা যখন বলি যে হ্যাঁ, কথা ফুটেছে। অ্যাকচুয়ালি যখন বলি না যে কথা ফুটেছে, সেটা হচ্ছে এই বয়সটা। অর্থাৎ ছোট, ছোট করে বলতে পারে অর্থাৎ ক্রিয়াপদ যুক্ত শব্দ বলতে পারে তারা। পদ নির্মাণ করতে পারে। এবং তারপর তাদের ভাষার বিকাশ যে আরো হয় ২.৫ থেকে ৩ বছর তারা প্রশ্ন করতে পারে। তারা তাদের যদি খিদে না পায় তখন তারা বলতে পারে যে, খাবো না" এরকম। "খাবো না, খাবো না" এরকম মানে কথা শিখে যায় এবং অতিরিক্ত কথা বলার চেষ্টা করে এই বয়সটা। এই ২.৫ থেকে ৩ বছর বয়সে অতিরিক্ত কথা বলতে তারপর ধীরে, ধীরে তাদের জটিল বাক্য বলতে শিখে। ৫ বছর বয়সে তারা শিখে অর্থাৎ কি? না কারণ যোগ করে বলতে পারে। কারণ মানে মিথ্যা কথা বলতে শিখে। অ্যাকচুয়ালি জটিল বাক্য বলতে মিথ্যা কথা বলতে শিখে বয়স থেকে। কোথায় আছে শিশুরা মিথ্যা কথা বলে না। কিন্তু বানিয়ে এই জটিল বাক্য যেটা সেটা। এবং পরিণত ভাষা দক্ষতা সেটা হচ্ছে এই ১০ বছর যেখানে সে নিজের ইচ্ছামত ভাষা প্রয়োগ করতে পারে। তাহলে পরিণত ভাষা দক্ষতা হতে একটা শিশুর বয়স হয়ে যায় ১০ বছর। কারণ সে কোথায় কোন ভাষার প্রয়োগ হয়, কোথায় কোনটা ব্যবহার করতে হয় সেটা করার জন্য তার যে বয়সটা লাগে সেটা হচ্ছে ১০ বছর বয়স। এরকমভাবে বিভিন্ন পর্যায়ে তাদের যে ভাষার এরপর আরেকটা জিনিস রয়েছে এখানে ভাষা আয়ত্তীকরণের সাথে সাথেই সম্পর্কিত। ল্যাড এবং ল্যাস। এই সম্পর্কে কে বলেছেন এগুলো সম্পর্কে? ল্যাড এবং ল্যাস। ল্যাড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস এবং ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম যেটাকে হচ্ছে ল্যাস। এই সম্পর্কে কে বলেছেন? ল্যাড এবং ল্যাস সম্পর্কে
বলেছেন নোয়াম চমস্কি, ভেরি গুড। কি এগুলো? না এটা হচ্ছে একটা ভাষা অধিগ্রহণ যন্ত্র। নোয়াম চমস্কির ভাষায় যদি আমরা বলি, না শিশুদের বা প্রতিটা মানুষের মাথায় একটা ল্যাড থাকে, ল্যাড যন্ত্র। তো সেটা কি করে না যেকোনো ভাষাকে বুঝতে সাহায্য করে এবং সেটাকে অ্যাবজর্ব করে সেটাকে বলতে সাহায্য করে। অর্থাৎ আমরা পৃথিবীর যেকোনো ভাষাকে আয়ত্ত করতে পারি এই ল্যাডের মাধ্যম দিয়ে। আয়ত্তীকরণের যে পদ্ধতি সেটাই হচ্ছে ল্যাস বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন সিস্টেম, যে পদ্ধতিতে আমরা করছি। ঠিক বলেছ মুর্শিদ, যে ৫ বছর পর্যন্ত সবচেয়ে বেশি অ্যাক্টিভ থাকে। এই এই ৫ বছর পর্যন্ত আমরা মানে খুব অল্প চেষ্টায় শিখে যেতে পারি যেকোনো ভাষা, যেকোনো ভাষা। যেরকমভাবে আমরা বাংলা শিখছি বা হিন্দি শিখছি ওই বয়সটায়, সেরকম আমরা সাউথ কোরিয়ান, কোরিয়ান যে ভাষা, কোরিয়ান ল্যাঙ্গুয়েজ, মালায়ালাম, তেলেগু সমস্ত কিছু শিখে যেতে পারি ওই এজে। কারণ ওখানে ল্যাডের যে সক্রিয়তা সেটা সবচেয়ে বেশি থাকে। ঠিক। এখনো রয়েছে। আমরা চাইলে শিখতে পারি যেকোনো ভাষা। কারণ দেখবে যারা সংস্কৃতে পড়াশোনা করে শিখেছে বা ইংলিশ শিখেছে, পড়াশোনা করে শিখেছে, তারা বলতে পারে। কারণ কিন্তু সময় লাগবে। হ্যাঁ, দেরি হবে। ঠিক বলেছ। সময় লাগবে। এটাই। এটাই হচ্ছে ল্যাড যিনি বলেছেন তার নাম হচ্ছে নোয়াম চমস্কি। হ্যাঁ, এবং তার মতে এটাই যে কেবলমাত্র মানব শিশুই ভাষা ব্যবহারের জন্মগত অধিকারী। এরপর আমরা আসছি ভাষা শিখন। শিখন মানে হচ্ছে কি লার্নিং অর্থাৎ ল্যাঙ্গুয়েজ লার্নিং। আর এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং অর্থাৎ এখানে আমরা ভাষা শিখছি। একদম এখানে শিখছি। তাই এটা ভেরি গুড। সচেতন থাকতে হবে। তাই এবং এখানে কি রয়েছে ভাষার নিয়ম কানুন রয়েছে। তাই সচেতন এখানে আমাদের ভাষা শিখতে সেই ভাষার কোনো ভাষা যদি আমরা শিখতে চাই সেই ভাষার বা টার্গেট ব্যাকরণ জানতে হবে এবং এটা অবশ্যই বারবার অনুশীলন করতে হবে। তুমি ইংলিশ হয়তো স্পিকিং ইংলিশ বলতে শিখে গেলে কিন্তু অনুশীলন যদি না করো তাহলে ভুলে যাবে। সেখানে তোমার লার্নিং এর খামতি চলে আসছে। তাই এটাকে অবশ্যই বারবার বলতে হবে এবং এখানে এটি হচ্ছে একটি প্রথা পদ্ধতি যেখানে ক্লাস করতে হবে, পড়তে হবে, জানতে হবে এবং এখানে প্রত্যক্ষ অংশগ্রহণ প্রয়োজন। অর্থাৎ অ্যাক্টিভ থাকতে হবে আমাকে শেখার জন্য। আর কি না এখানে সক্রিয় অংশগ্রহণ ও প্রচেষ্টা, শিক্ষার্থীদের যদি প্রচেষ্টা না থাকে এখানে তাহলে কিন্তু সেটা শিখতে পারবে না। কিন্তু ভাষা আয়ত্তীকরণের জন্য আলাদাভাবে প্রচেষ্টার প্রয়োজন থাকেনি। যোগাযোগের মাধ্যমেই আমরা অর্জন করতে পারছিলাম বা ভাষা আয়ত্তীকরণ করতে পারছিলাম। কিন্তু এখানে ভাষা শিখনের ক্ষেত্রে অবশ্যই আমাকে প্রচেষ্টা করতে হবে, অনুশীলন করতে হবে, ব্যাকরণের নিয়ম-কানুন জানতে হবে এবং সচেতনভাবে শিখতে হবে। তবেই সেটা হচ্ছে ভাষা শিখন। ওকে? তাহলে দুটোর মধ্যে কি পার্থক্য রয়েছে বুঝতে পারলে? একটা হচ্ছে অবচেতন প্রক্রিয়া, একটা হচ্ছে সচেতন প্রক্রিয়া। নিয়ম-কানুন প্রয়োজন হয় না। কিন্তু ভাষা শিখন করতে গেলে আমাদের ভাষা শিখন করতে গেলে ব্যাকরণের প্রয়োজনীয়তা রয়েছে। এটাই। ঠিক অনুকরণের প্রয়োজনীয়তা রয়েছে। এরপর আমরা প্রবেশ করলাম ভাষা শিক্ষাদানের নীতিতে। ভাষা শিক্ষাদানের নীতি কিভাবে শেখাবো? না এটা নির্ভর করে যে শিশুদের মানে শিক্ষার্থীদের বয়স কিরকম। ধরো প্রি প্রাইমারি কোনো শিক্ষার্থী তাদের জন্য সবচেয়ে উপযোগী যে মাধ্যমটা হবে, যে নীতিটা হবে সেটা হচ্ছে তাদেরকে খেলার ছলে শিক্ষা দাও। অর্থাৎ খেলতে, খেলতে তারা শিখবে। গল্প বলার মাধ্যমে তারা শিখবে এইভাবে। একটু বড় হলো তাদেরকে কি করো? লার্নিং বাই ডুইং কোনো কাজের মাধ্যমে কিছু কাজের মধ্য দিয়ে তারা শিখবে। যেকোনো কাজের মধ্য দিয়ে যেকোনো শিক্ষা তারা অর্জন করবে। যেটা হচ্ছে আমরা বলি হাতে কলমে শিক্ষা। ভেরি গুড। এবং কি না শিক্ষা বিশেষ করে প্রাইমারি লেভেলে অবশ্যই এটা একটা মাতৃভাষা শিক্ষাদানের নীতি। কারণ তাদের নিজেদেরকে আত্মপ্রকাশ করতে বা নিজেদেরকে পরিস্ফুট করতে যে ভাষাটা করে সেটা হচ্ছে তাদের মাতৃভাষায় শিক্ষা নীতি সেটা করতে হবে। আর শিক্ষা পদ্ধতি যেটা হবে সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক পদ্ধতি অর্থাৎ চাইল্ড সেন্ট্রিক পদ্ধতি। চাইল্ড সেন্ট্রিক পদ্ধতিতে শিক্ষা দিতে হবে। যেখানে শিশুদের আগ্রহ, চাহিদা
এগুলো প্রাধান্য থাকবে। এবং এই তাদের চাহিদা অনুসারেই কি করবেন না শিক্ষক প্ল্যানিং করবে। লেসন প্ল্যান যেটা বানান সেটা আগ্রহ শিশুদের বয়সে শিশুদের কিরকম আগ্রহ হতে পারে, কিরকম চাহিদা হতে পারে সেই অনুসারে শিক্ষক পরিকল্পনা করবেন। সে ভাষা শিক্ষার নীতি। এরপর মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষাদান দিতে হবে। অবশ্যই পদ্ধতি বর্তমান যে শিক্ষা পদ্ধতি সেটা হচ্ছে অবশ্যই মনোবৈজ্ঞানিক পদ্ধতি। যে সেটা মনোবৈজ্ঞানিক পদ্ধতি না সেই পদ্ধতি হবে যেটা অর্থাৎ শিশুদের বা শিক্ষার্থীদের যে জিনিসটা জানা রয়েছে পুছে সেখান থেকে ধীরে ধীরে আমরা অজানা কোনো বিষয় তাহলে প্রক্রিয়াটা হবে সহজ থেকে জটিল। মানে তাদের যে পূর্ব জ্ঞান রয়েছে সেটার সাথে আমরা ধীরে ধীরে যদি অজানা বিষয়ের দিকে যাই তাহলে থেকে জটিলের দিকে। ঠিক আছে? সাউন্ড প্রবলেম একটু হবে। তোমরা স্ক্রিন দেখতে পাবে তো সেটা অ্যাডজাস্ট করো তোমরা একটু। একটু কালকের সমস্যা চলছে ১ম এই বললাম। মূর্ত থেকে বিমূর্ত অর্থাৎ শিশুদের যে শিশুরা বিমূর্ত চিন্তন যেহেতু করতে পারে না তাই তাদেরকে প্রথমে মূর্ত ধারণা ধারণার জন্য আমরা কি ব্যবহার করতে পারি? মূর্ত ধারণার জন্য আমরা ব্যবহার করতে পারি কোনো টিএলএম বা ওই জাতীয় কোনো কিছু ব্যবহার করতে পারি যাতে বিমূর্ত চিন্তনটাকে মূর্ত আকারে দেখতে পায় বা কল্পনা করতে পারে। মূর্ত থেকে কোনো মূর্ত বস্তু থেকে কংক্রিট থেকে অ্যাবস্ট্রাক্টের দিকে যাব আমরা। এবং বিশেষ থেকে সাধারণের বিষয় এই জায়গাটায় অনেকের গুলিয়ে যায়। আমি ভালো করে একবার দেখো ভালো করে শোনো। বিশেষ থেকে সাধারণের দিকে যাবে। এইটা কি না বিশেষ বিশেষ থেকে সাধারণ মানে বিশেষ উদাহরণ দিয়ে সাধারণ সূত্র। বিশেষ উদাহরণ বিশেষ উদাহরণ থেকে সাধারণ সূত্র। এই সাধারণ মানে হচ্ছে সাধারণ সূত্র। ওকে? যেমন ধরো আমি যদি বলি যে অ্যা আজ সূর্য উঠেছে, আগের দিন সূর্য উঠেছে, কালকেও তা উঠবে। তাহলে আমরা একটা সাধারণ সূত্রে আসতে পারি যে প্রতিদিন সূর্য ওঠে। অর্থাৎ একটা উদাহরণ দিলাম আমরা ১ম এ যে দেখো আজকে কিন্তু সূর্য পূর্ব দিকে উঠেছে। কালকেও পূর্ব দিকে উঠেছিল, তার আগের দিনও পূর্ব দিকে উঠেছিল। আগামীকাল যে সূর্যটা উঠবে সেটাও পূর্ব দিকে উঠবে। তাহলে এই যে আমরা তৈরি করছি যে সূর্য প্রতিদিন পূর্ব দিকে উঠে। এটাই হচ্ছে সাধারণ সূত্র। এইভাবে সমগ্র থেকে অংশ অর্থাৎ সমগ্র টু পার্ট অর্থাৎ ১ম এ শিশুদেরকে পুরো অংশটা দেখাবো যে কি, হ্যাঁ? এটা হচ্ছে ফুল একটা। ধরো এটা একটা ফুল। ফুলের মধ্যে বিভিন্ন অংশ থাকে। ফুলের পাপড়ি থাকে, হ্যাঁ? জায়গা থাকে। তো সেই জায়গাগুলো দেখাবো যে ফুলের কোনটা ১ম এ আগে ফুলটা দেখালাম, তারপর ফুলের মধ্যে কোনটা কি অংশ এইভাবে। এবং অভিজ্ঞতালব্ধ জ্ঞান থেকে যুক্তি নির্ভর জ্ঞান অর্থাৎ যে পূর্ব অভিজ্ঞতা রয়েছে সেই পূর্ব জ্ঞান যাচাই করে নতুন জ্ঞানের সঞ্চার করা। সেই জায়গাটা বুঝে নেওয়া যে শিশুদের বা শিক্ষার্থীদের ওই জিনিসটার উপর কি ধারণা রয়েছে। হ্যাঁ? তারপর সেখান থেকে তাদের ধারণাটা ঠিক না ভুল সেটা দেখে নতুন জ্ঞানের সঞ্চার। আগেই আমি নতুন জ্ঞান দিয়ে দিলাম তারা কি জানে না জানে তার সাথে গুলিয়ে ফেলবে, মেলাতে পারবে না। তা সেই কারণে আগে জানা প্রয়োজন যে তাদের যে অভিজ্ঞতা সেটা জেনে তারপর নতুন জ্ঞান সঞ্চার করা। অভিজ্ঞতা লব্ধ জ্ঞান থেকে যুক্তি নির্ভর জ্ঞান সঞ্চার করা। রাইট? এইভাবে আমাদেরকে মনোবৈজ্ঞানিক পদ্ধতিতে শিক্ষা দান করতে হবে। এরপর ব্যাকরণ শিক্ষাদানের বিভিন্ন যে পদ্ধতি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। বেশ কয়েকটা পদ্ধতি রয়েছে একদম প্রাচীনকাল থেকে আমাদের শিক্ষাদান পদ্ধতি চলে আসছে। যেমন ১ম এ রয়েছে সূত্র পদ্ধতি। নামটা শুনেছ যে এখানে কার উপরে জোর দেওয়া হয়েছে? সূত্রের উপর জোর দেওয়া হয়েছে। এখানে অর্থাৎ সূত্র মুখস্থ করতে হবে। সূত্র মুখস্থ করো এবং সূত্র মুখস্থ করার ব্যাকরণের সূত্রগুলি মুখস্থ করে সূত্রের সাথে সাথে
উদাহরণের প্রয়োগ। সূত্র থেকে উদাহরণ প্রয়োগ অর্থাৎ প্রথমে সূত্রটা লিখিয়ে দিলাম, তারপর বেশ কিছু উদাহরণ দিলাম, সেটাই হচ্ছে সূত্র পদ্ধতি। ওল্ডেস্ট একদম প্রাচীন মেথড। তারপর হচ্ছে ভাষা পদ্ধতি। নামগুলো জাস্ট ভাষা পদ্ধতি। ভাষা মানে কি? ভাষা মানে হচ্ছে ভাষা পাঠ বা ভাষা সাহিত্য পাঠ, এইগুলো হচ্ছে ভাষা। ওকে? তাহলে সাহিত্য পাঠকালে তো পড়তে গিয়ে সাহিত্য পড়ার সময় টেক্সট পড়ার সময় যে ব্যাকরণের অংশগুলো আমরা পাই সেগুলো যদি বিশ্লেষণ, ব্যাখ্যা বা বিশ্লেষণ করে আলোচনা করি, সেটা হচ্ছে ভাষা পদ্ধতি। আমি আরেকবার রিপিট করছি, এটা কি? হচ্ছে ধরো কোনো টেক্সট পড়ছো, ধরে নিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গল্প পড়ছো। সেখানে বিভিন্ন রকম সন্ধিযুক্ত শব্দ পাচ্ছ। তাহলে সেখান থেকে আমরা সন্ধি আলোচনা করলাম। পেলে সেখানে হিমালয় একটা শব্দ, হিমালয়ের পাদদেশে এরকম একটা গেলাম। হ্যাঁ, টেক্সচুয়াল গ্রামার ঠিক বলে। সেখান থেকে আমরা হিমযুক্ত আলোয় সন্ধি বিচ্ছেদ করলাম। তারপর বিভিন্ন রকম পদ রয়েছে, কোনটি সেটা শনাক্ত করলাম। এরকম প্রতিটা অংশ, প্রতিটা ব্যাখ্যা করে করে বিশ্লেষণ করে করে ব্যাকরণ পড়ি, সেটার নাম হচ্ছে ভাষা পদ্ধতি। রাইট? হ্যাঁ, টেক্সট পড়তে পড়তে কিন্তু ব্যাকরণ শিক্ষা বলতে এই দুটোর মধ্যে গুলিয়ে যায়। একটা আর একটা হচ্ছে ভাষা পদ্ধতি। পাঠ্যপুস্তক পদ্ধতি হচ্ছে অর্থাৎ পাঠ্যপুস্তক মানে ব্যাকরণ পাঠ্যপুস্তক পদ্ধতি। এখানে বলতে টেক্সট বুক নয়, ব্যাকরণ বইকে বোঝানো হচ্ছে। ব্যাকরণ বইয়ের সহজ পঠন কৌশল সেটা হচ্ছে পাঠ্যপুস্তক পদ্ধতি। অর্থাৎ এটাও হচ্ছে মুখস্থ নির্ভর। অর্থাৎ আমরা যখন সেলফ স্টাডি করি একটা ব্যাকরণ বই কি করি না, বইগুলোতে কিরকম আকারে থাকে না, তারপর তার কিছু নিয়ম থাকে, কি উদাহরণ থাকে। যদি এটাও ওই সূত্র পদ্ধতির মতো, এটাও একটা মুখস্থ পদ্ধতি, ব্যাকরণ পদ্ধতি। হ্যালো, হ্যালো। হ্যাঁ, ব্যাকরণ পাঠ্যপুস্তক পদ্ধতি হচ্ছে সেটাই যেখানে ব্যাকরণ বইয়ের সহযোগিতা নিয়ে পড়া হয় কিছু। অর্থাৎ কোন ব্যাকরণ বই, সেখানে কিছু সূত্র রয়েছে, কিছু নিয়ম রয়েছে এবং তার সাথে কিছু উদাহরণ রয়েছে। তো প্রথমে কি করব, ব্যাকরণ বই থেকে সূত্র এবং নিয়মগুলো মুখস্থ এবং তারপর উদাহরণগুলো পড়া। এই হচ্ছে পদ্ধতি। ওকে? এরপর হচ্ছে বিশ্লেষণ পদ্ধতি। বিশ্লেষণ না, ব্যাকরণের সূত্রগুলো এবং উদাহরণগুলো দুটোই, একটা হচ্ছে সূত্র এবং উদাহরণ, দুটোই যখন বিশ্লেষণ করে ভেঙে ভেঙে করি, তখন সেটা হচ্ছে বিশ্লেষণ পদ্ধতি। অর্থাৎ প্রথমে সূত্রগুলো বিশ্লেষণ করলাম, উদাহরণগুলো বিশ্লেষণ করলাম, তারপর দেখালাম যে কিভাবে উদাহরণ থেকে সূত্র হচ্ছে বা সূত্র থেকে উদাহরণ হচ্ছে, এইভাবে। এটাই হচ্ছে বিশ্লেষণ পদ্ধতি। এরপর আরোহী পদ্ধতি বা ইন্ডাকটিভ মেথড। ইন্ডাকটিভ মেথড হচ্ছে সবচেয়ে মনোবৈজ্ঞানিক পদ্ধতি, যেখানে প্রথমে আমরা উদাহরণ জানি এবং উদাহরণ থেকে ধীরে ধীরে আমরা কি করি, সূত্র প্রতিস্থাপন করি। তাহলে উদাহরণ থেকে সূত্র প্রতিস্থাপন, এটা হচ্ছে আরোহী পদ্ধতি। অবরোহী পদ্ধতি কি? সূত্র পদ্ধতি। সূত্র পদ্ধতির মতোই এটাও হচ্ছে মুখস্থ নির্ভর, সূত্র থেকে উদাহরণ। ঠিক আছে? এবং সত্য হয়, অর্থাৎ প্রথমেই আমরা সূত্রটা বলে দিলাম, তারপর বেশ কিছু উদাহরণ দিলাম, সেটাই হচ্ছে অবরোহী পদ্ধতি বা ডিডাকটিভ মেথড। হ্যাঁ, বিশ্লেষণটা আরেকবার বলছি। বিশ্লেষণ পদ্ধতি হচ্ছে সেটাই যেখানে সূত্র এবং উদাহরণ দুটোই ভেঙে ভেঙে বিশ্লেষণ এবং ব্যাখ্যা করা হয়। যেমন ধরো একটা হচ্ছে যে পূর্ণ হবে,
তাহলে প্রথমে একটা বাক্য রইল যে রাম ভাত খায়। তাহলে প্রথমে আমরা এই বাক্যে রাম কোন প্রথমে ক্রিয়াপদ কোনটি? খা। ওকে? এরপর এই খায় দিয়ে আমরা কি বুঝতে পারছি যে হ্যাঁ, খায়ের এক কর্তা রয়েছে, সেটা হচ্ছে রাম। রাম খায়, খায় অর্থ পাচ্ছি। তো এটা হচ্ছে একটি সমাপিকা উদাহরণ। কারণ এখানে অর্থ পাচ্ছে, মানে অর্থ প্রকাশ পাচ্ছে। এবং সূত্র এবং উদাহরণ দুটোই এখানে ব্যাখ্যা করা হলো। তাই এটা হচ্ছে একটি বিশ্লেষণ পদ্ধতি। এনালাইসিস করে পড়া, ঠিক বলেছ। সূত্র আর অবরোহী ভারতের প্রাচীন পদ্ধতি, অবরোহী পদ্ধতি আমাদের দেশের নয়, বিদেশের নাম আলাদা। বুঝলে? আলাদা নাম, অন্য কিছু না। বাকি সেম অ্যাজ সূত্র পদ্ধতির মতোই এই পদ্ধতি। সূত্র থেকে সাধারণ সত্য থেকে বিশেষ সত্য একই বিষয়, শুধু নামেই আলাদা। টেক্সট বুকটা হচ্ছে সেটাই পাঠ্যপুস্তক পদ্ধতি, অর্থাৎ ব্যাকরণ বইয়ের সহযোগিতা, সেটা টেক্সট বুক মেথড বা পাঠ্যপুস্তক পদ্ধতি। ওকে? ব্যাকরণ বইয়ের সহযোগিতায় হয় সেলফ স্টাডি, যেটা সেটা একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, খুব বেশিই হচ্ছে। চলো এরপর কথা বা ল্যাঙ্গুয়েজ স্কিল যেগুলো রয়েছে সেটা সেটা কি? স্পিকিং, রিডিং, রাইটিং, LSRW যেটা, সেটাই হচ্ছে এটা ভাষা দক্ষতা। LSRW লিসেনিং, স্পিকিং, রিডিং এবং রাইটিং। ভেরি গুড। এদের মধ্যে গ্রহণমূলক কোনগুলো? বলো, গ্রহণমূলক কোনগুলো? গ্রহণমূলক বা যেটাকে বলা হয় রিসেপটিভ, কোনগুলো? লিসেনিং এবং রিডিং, LR, ঠিক আছে, ভেরি গুড। শ্রবণ এবং পঠন, ভেরি গুড। আর প্রকাশমূলক কোনগুলো? যেগুলো দিয়ে আমরা কোনো কিছু প্রকাশ করি, যেটাকে বলা হয় প্রোডাক্টিভ। ঠিক, স্পিকিং এবং রাইটিং, অর্থাৎ কথন এবং লিখন। কথন এবং লিখন এর মাধ্যমে আমরা প্রকাশ করি, কথা বলে এবং লিখে আমরা প্রকাশ করি। ভেরি গুড। প্রথম হচ্ছে শ্রবণ। শ্রবণ কি? শ্রবণ হচ্ছে একটি গ্রহণমূলক দক্ষতা। আমরা কোনো কিছু গ্রহণ করতে শুনি, এটি একমুখী নাকি বহুমুখী? এটি একমুখী নাকি বহুমুখী? বহুমুখী কেন হবে? এটা একমুখী এবং দুমুখী দুটোই হয়। একমুখী ও দ্বিমুখী, ঠিক আছে, অর্থাৎ ওয়ান ওয়ে কমিউনিকেশন এবং বোথ ওয়ে কমিউনিকেশন দুটোই হয়। অর্থাৎ আমরা যখন শুধুমাত্র ওয়ান ওয়ে কমিউনিকেশন করি, অর্থাৎ একজন কোন মেসেজ সেন্ড করছে, জাস্ট এর কাছে পৌঁছালো, সেই হচ্ছে একমুখী। আর যখন প্রেরক সেন্ড করছে, পেলো গ্রাহক এবং তারপর কোনো ফিডব্যাক দিচ্ছে, সেটা হচ্ছে বোথ ওয়ে কমিউনিকেশন বা বহুমুখী। ঠিক বলেছো, যেমন এখানে হচ্ছে রেডিও, আর বোথ ওয়ে কমিউনিকেশন আমরা পাই কল, ফোন কল, এগুলো হোয়াটসঅ্যাপ চ্যাট, ঠিক বলেছো, এগুলো হচ্ছে